ওয়েলকাম ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের এইচএস এবিটিএ 2025 সালের টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো আমি আজ থেকে তোমাদের ফিজিক্স বিষয়ে সম্পূর্ণ এবিটিএ সলিউশন দেওয়ার চেষ্টা করব। টোটাল যে 24টা সেট আছে, সেই টোটাল 24টা সেটের আমি সলিউশন দিয়ে দেবো। প্রত্যেক দিন রাত 9টায় তোমরা একটা করে ভিডিও পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিওই যেটা থাকবে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে টোটাল যে তোমাদের 18 নম্বরের কোশ্চেন হয়, সেই সম্পূর্ণ 18 নম্বরে আমি সলিউশন দেব। এছাড়াও তোমরা যদি কমেন্টে জানাও যে স্যার আমাদের ফুল এবিটে সলিউশন লাগবে, তো তোমাদের জন্য আমি ফুল এবিটে সলিউশনও দিয়ে দেবো, কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি কি ভিডিও লাগবে। এছাড়া প্রত্যেক দিন ফিজিক্সের সলিউশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখবে, শেয়ার করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এমসিকিউ হয়তো অ্যান্সার দেওয়া আছে, সেটা বাংলা ইংরাজির ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু ফিজিক্সে এমসিকিউ হোক এসএকিউ হোক, প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা কনসেপ্ট ওয়াইজ না দেখো বা কনসেপ্ট ওয়াইজ যদি না ভাবো যে কী করে এমসিকিউ এর অ্যান্সারটা হচ্ছে, তাহলে তোমরা ফিজিক্সে পাস করতে পারবে না, এতটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে দিলাম। তাই প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝতে হবে যে কেন এমসিকিউর এই অ্যান্সারটা হলো, কেন এসএকিউর এই অ্যান্সারটা হলো। তো তোমাদের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তথ্য দিয়ে সম্পূর্ণ এবিটিএ ফিজিক্সে যে 2025 সালের তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, তার সম্পূর্ণ আমি অ্যান্সার দেবো এই ভিডিওর মধ্যে। আজকে থাকবে তোমাদের সায়েন্স 1 অর্থাৎ 1 নম্বর পেজ অর্থাৎ ফার্স্ট পেজের সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ যে 18 নম্বর, সেই 18 নম্বরের ফুল সলিউশন থাকবে এবং ব্যাখ্যা থাকবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এবং স্কিপ না করে খাতায় কোশ্চেনগুলো তোমরা অবশ্যই টুকতে থাকবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের সেকশন 1, যেটা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, তার প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, এখানে একটা গাউসীয় তল বলে দিয়েছে, এস তল, এবং এই তলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অস্তিত্ব হবে কার জন্য। তো আমরা প্রত্যেকে গসের ল থেকে জানি যে ফাই তড়িৎ ফ্লাক্সের মান কত হয়, কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। অর্থাৎ তলের ভেতরে আমি যদি একটা এরকম বদ্ধ তল কল্পনা করি, সেই তলের ভেতরে যে কটি আধান থাকে, সেই টোটাল আধানগুলোর সমষ্টি, তাকে যদি আমরা এপসাইলন জিরো দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা ফায়ের মানটা পেয়ে যাব। কিন্তু তোমরা ফাই অর্থাৎ ফ্লাক্সের মান যাই পাও না কেন, আজকে একটা কথা মনে রাখো যে তোমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা কিন্তু সমস্ত আধানের জন্য হয়। কার আধানের জন্য? সমস্ত আধানের জন্য। কি বললাম? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু সমস্ত আধানের জন্য প্রযোজ্য হয়। তাই ফাই শুধুমাত্র এনক্লোজড এরিয়া, মানে এই এরিয়ার মধ্যে ভেতরে যে কটা আধান আছে সেই আধানের জন্য যদি ফাইটা থাকে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সমস্ত আধানের জন্য। তো সেই আধানটা যদি এই যে তলটা দেওয়া আছে এস তল, এই এস তলের ভেতরে থাক বা সেই আধানটা এস তলের বাইরে থাক, সেই আধানটা পজিটিভ হোক বা সেই আধানটা নেগেটিভ হোক, সমস্ত আধানের জন্যই কিন্তু তোমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পেয়ে যাবে। তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে, এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অস্তিত্ব থাকবে কিসের জন্য? সমস্ত আধানের জন্য, মানে সবগুলি আধানের জন্য। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে তোমাদের দুয়ের দাগের প্রশ্নটা দেখো। এখানে দুয়ের দাগের প্রশ্নটা কি বলেছে, সি ধারকত্রে একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভাবে আহিত করা হয়েছে। পাত দুটির মধ্যে দূরত্ব যদি ডি হয়, তাহলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত হবে? তো আমরা দুয়ের কোশ্চেনটা এখানে সমাধান করি। দুটি সমান্তরাল পাত ধারক যদি আমি এখানে এ একটা পাত আর এই হচ্ছে এ একটা পাত। বোঝা গেছে? এই দুটি পাতের মধ্যে ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, এই দুটি পাতের মধ্যে ডিস্টেন্সটা এ, এবং এই দুটি পাতকে ভি বিভাবে মানে যোগ করা হয়েছে। তাহলে এখানে আমি যদি ভি পোটেনশিয়ালের সাথে পাত দুটোকে যোগ করে দিই, এটা পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ, তাহলে এই যে পাতটা, এই পাত্রতে পজিটিভ আধান, এই পাত্রতে নেগেটিভ আধান আবিষ্ট হবে। তাহলে এই পাত্রটা ফুল পজিটিভ, এই পাত্রটা ফুল নেগেটিভ। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করবে? তড়িৎ ক্ষেত্রটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ক্রিয়া করবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের ডায়াগ্রাম, ছবি। এবার আমাদেরকে যে এই দুটি আধানের মধ্যে যে বলটা কাজ করবে, সেই বলের মান কত হবে? তো আমরা এই যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তড়িৎ ক্ষেত্রের মানটা কত হয়? তড়িৎ ক্ষেত্রের মানটা হয় সিগমা আপন 2 এপসাইলন জিরো। কটা পাতের জন্য? প্রতিটি পাতের জন্য। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে প্রতিটি পাতের জন্য। কটি পাতের জন্য? প্রতিটি পাতের জন্য। তাহলে ই এর মানটা আমরা এখান থেকে জেনে গেলাম কত, সিগমা আপন 2 এপসাইলন জিরো। আচ্ছা, সিগমাটা কি? সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। সিগমা ইকুয়াল টু, যদি কিউ আধান থাকে, কিউ আপন এরিয়া, মানে পাতগুলির যে পৃষ্ঠ ক্ষেত্রফল আছে, এখানে এরিয়াটা হচ্ছে আমি এখানে এ ধরে নিলাম। বোঝা গেছে? তাহলে কিউ আপন এ হচ্ছে তোমার হচ্ছে সিগমা, তো আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে যদি আমরা ই এর এখানে মানটা বসাই,
তাহলে যে ভ্যালুটা পেয়ে যাব কিউ আপন 2a এপসাইলন জিরো। তাহলে লাস্ট অবধি যে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা পেলাম কিউ আপন 2a এপসাইলন জিরো। এবার আমাদের যে ফোর্সটা বের করতে বলেছে সেই ফোর্সের মান হয় তোমাদের কিউব ইন্টু ই, অর্থাৎ আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে যদি মানটা আমরা বসাই, কিউব ইন্টু এর মানটা হচ্ছে কিউব আপন 2a এপসাইলন জিরো। তাহলে এখান থেকে হয়ে যাবে কিউ স্কোয়ার আপন 2a এপসাইলন জিরো। কিন্তু আমাদের অ্যান্সারে বা অপশানে এই সমস্ত ভ্যালু দিয়ে আমাদের দেওয়া নেই। কিন্তু তাহলে এখান দিয়ে আমাদেরকে এই দুটো মানকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে কি এর মানটা সাবস্টিটিউট করতে হবে কোন দুটো ভ্যালু বসিয়ে? দেখো আমরা সি যে ধারকত্ব, এখানে যেহেতু ধারকত্ব দিয়ে অ্যান্সারটা আছে, ধারকত্বের ফর্মুলা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা হয় এপসাইলন জিরো এ আপন পাত দুটির মধ্যে দূরত্ব, পাত দুটির ক্ষেত্রফল আর তাদের মধ্যে দূরত্ব ডিস্টেন্স ডি। আচ্ছা, এখান থেকে আমাদের এর মানটা অজানা, তাহলে এ কত হবে? এর মানটা হবে সিডি আপন এপসাইলন জিরো। আচ্ছা, এইটা আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। আর একটা ভ্যালু আমরা কি পাবো? কিউ ইকুয়াল টু সিভি। যেহেতু কিউ এর মানটা অজানা, তাহলে কিউ ইকুয়াল টু কি সিভি। তো এই দুটো ভ্যালু আমাদেরকে কাজে লাগাতে হবে, তাহলে এফ এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? কিউ এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি সি স্কোয়ার ভি স্কোয়ার, আর টু এর মানটা বসিয়ে দিচ্ছি সি ডি আপন হচ্ছে এপসাইলন জিরো। আর পাশে কত গুণ আছে? এপসাইলন জিরো গুণ আছে। যদি আমরা কাটাকাটি করি, এই এপসাইলন জিরো কেটে যাবে, ওপরের একটা সি ওপরে একটা সি কেটে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি ভি স্কোয়ার আপন 2d। তাহলে ফাইনাল যে বলটা কাজ করবে সেই বলের মানটা কত হয়ে যাবে? সি ভি স্কোয়ার আপন 2d। প্রত্যেকটা পার্ট যদি তোমরা টপিকগুলো যদি না দেখো বা পরপর যদি না দেখো, স্কিপ করে যদি চলে যাও, তাহলে তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারবে না। তাহলে যে দুটি পাতের মধ্যে যে বলটা কাজ করবে এফ এর মানটা হয়ে যাবে সি ভি স্কোয়ার আপন 2d। তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হচ্ছে? আমাদের অপশান সঠিক হয়ে যাচ্ছে এখান থেকে, অপশান বি এরটা সঠিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোন অপশানটা সঠিক? সি ভি স্কোয়ার আপন 2d। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা বলেছে আমাদের, বলছে 60 অ্যাম্পিয়ার, অপশান তিনেরটা, 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষকে সম্পূর্ণভাবে খড়িত অবস্থায় আছে। 5 অ্যাম্পিয়ারে কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত? তাহলে এখানে আধানটা কত? তিনের অঙ্কটা, তাহলে কিউব আধানটা কত? আধান হচ্ছে 60 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এটাকে যদি কুলম্বে আমরা চেঞ্জ করি, 60 আওয়ারটাকে যদি আমরা সেকেন্ড করি, তাহলে 3600 এত সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি বলেছি? 60 × 3600 এত হচ্ছে কুলম, এত কি হয়ে যাবে? কুলম। বোঝা গেছে? এত হয়ে যাবে তোমাদের কুলম, কিউ এর মান। এবার আমাদের কারেন্টের মানটা কত বলে দিয়েছে? কারেন্টের মানটা বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। তাহলে কোষটিকে আহিতকরণের জন্য, দেখো এখানে আমরা যদি লিখি কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময়, আহিতকরণের জন্য, কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত হবে? প্রয়োজনীয় সময়, এটাকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, টি ইকুয়াল টু হয়ে যাবে কিউব আপন আই। তাহলে কিউ এর মানটা কুলম্বে কত আছে? 60 × 3600। আচ্ছা, তাহলে আয়ের মানটা আমাদের কত বসাবো? আয়ের মানটা যদি আমরা 5 বসাই, তাহলে যে টি এর মানটা আমরা কিসে পাবো? টি এর মানটা সেকেন্ডে পাবো। তো যদি এটা আমাদের দেখো সব অ্যান্সার ঘন্টাতে আছে, তাহলে এটা যদি আমরা ঘন্টাতে চেঞ্জ করি, 60 × 3600 5, এটাকে আমরা কত দিয়ে ভাগ করে দেবো? 3600 দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেছে? তাহলে এত আওয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 3600 কেটে গিয়ে 5 × 12 = 60, 12 আওয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত হয়ে যাবে? 12 ঘন্টা। আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এরটা, 12 ঘন্টা। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তারপরে যে আমাদের অঙ্কটা আছে, এম ভর এবং ই আধানের, চারেরটা, এম ভর এবং ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে। তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগ মানে ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এল, এই দুটোর অনুপাত আমাদেরকে বের করতে হবে। তাহলে 4 অঙ্কটা, তো 4 অঙ্কটা যদি আমরা এখানে সমাধান করি, কি হবে? 4 অঙ্কটা কৌণিক ভরবেগ আর হচ্ছে আমাদের যে চৌম্বক ভ্রামকের অনুপাত। আচ্ছা, একটা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে আবর্তন করে, এই হচ্ছে একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে যদি বৃত্তাকার পথে আবর্তন করে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা আমি আর ধরে নিচ্ছি, এইদিকে ভি বেগে যদি আবর্তন করতে থাকে এবং ইলেকট্রনটার আধান যদি ই হয়, তাহলে এর মধ্যে দিয়ে যে লুপটার মধ্যে যে কারেন্ট ফ্লো করছে সেইটা হয়ে যাবে ই আপন টি। অর্থাৎ টি মানে যে টাইম পিরিয়ডটা, টিটা আমি এখানে লিখে দিচ্ছি টাইম পিরিয়ড বা পর্যায়কাল তোমাদের।
পর্যায়কাল। টিটা কি? টিটা হচ্ছে পর্যায়কাল, যে সময় ধরে ইলেকট্রনটা আবর্তন করছে। আচ্ছা, তাহলে এই টি এর মানটা কত হবে? টোটাল পথের পরিধি 2πr এবং তাকে যে বেগে আবর্তন করছে ভি। তাহলে আয়ের মানটা আমরা এখান থেকে পেয়ে যাব ই আপন টি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি 2πr আপন ভি। তাহলে এখানে আয়ের যে ভ্যালুটা সেটা হয়ে যাবে ই ভি আপন হচ্ছে 2πr। তাহলে এই লুপে যে পরিমাণ কারেন্ট সৃষ্টি হচ্ছে সেই কারেন্টের মান কত হয়ে যাবে? ইভি বাই 2πr। তাহলে এটা হচ্ছে ফাইনাল আয়ের মানটা আমরা পেলাম। এইবার আমরা কি জানি? চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামকের কি ফর্মুলা হয়? চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম ইকুয়াল টু কারেন্ট ইন্টু ওই লুপের হচ্ছে এরিয়া। তাহলে এখানে আয়ের মান হচ্ছে ইভি আপন 2πr আর ওই লুপের এরিয়া হচ্ছে πr স্কোয়ার। তাহলে এখান দিয়ে পাই কেটে যাবে, তাহলে এখান দিয়ে হয়ে যাবে একটার কেটে যাবে, তাহলে এইটা হয়ে যাবে ইভি আর আপন 2। তাহলে চৌম্বক ভ্রামকের মান পেয়ে গেলাম আমরা ইভি আর বাই 2। আর কৌণিক ভরবেগ এল এর মান কত হয়ে যাবে? এল এর মান হচ্ছে এম ভি ইন্টু হচ্ছে আর। তাহলে এবার এই দুটোর যদি অনুপাত করে দিই আমরা, তাহলে এই দুটোর অনুপাত করলে কি হবে? এম আপন যদি এল করে দিই তাহলে হয়ে যাবে ই ভি আর আপন 2 ইন্টু হচ্ছে নিচে এম ভি আর। তাহলে এখান থেকে ভি আর যদি কেটে যায় তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে ই আপন 2m। তাহলে কৌণিক ভরবেগ তোমাদের চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত কত বেরোলো? ই আপন 2m। তাহলে এখান থেকে যে সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ই আপন 2m। তো তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছ? আচ্ছা দেখো, 5-এর কোশ্চেনটা বলছে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। বলছে তীরচুম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা 1 অপেক্ষা বেশি, এটা হচ্ছে কাটা। বেশি হয়নি, এটা হচ্ছে কম হয় তীরচুম্বক পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক, তো এটা হচ্ছে সঠিক। আচ্ছা, অচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ক্ষুদ্র মানের, তো এটা না, এটাও তোমাদের কাটা হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষুদ্র না, এটা হচ্ছে উচ্চ মানের, এটা হয়ে যাবে উচ্চ মানের। আর ডিএডটা বলছে পরাচুম্বক পথের 20 বিন্দু নেই, তো এটাও সঠিক। তার মানে এই কোশ্চেনে তোমার দুটো সঠিক অ্যান্সার হবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। পরাচুম্বক পথের কোনো 20 বিন্দু নেই, এটাও সঠিক। আর পরাচুম্বক পথের চৌম্বক প্রবণতা ধনাত্মক, এটাও সঠিক। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 6-এর কোশ্চেনটা। আর 6-এর প্রশ্নটা কি বলছে? 6-এর প্রশ্ন বলছে এল ইকুয়াল টু, অর্থাৎ সাবেশাঙ্ক দিয়েছে 3 মিলি হেনরি সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে টি সময় ধরে তড়িৎ প্রবাহমাত্রা আই ইকুয়াল টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে কত সময়ে তড়িৎচালক বলের মান শূন্য হবে? তো 6-এর অঙ্কটা দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করি। দেখো, এখান থেকে ভিআই তড়িৎচালক বল নির্ণয় করতে হবে। তো তড়িৎচালক বল কি জানি? মাইনাস এল ইন্টু ডিআই আপন ডিটি, এইটা হচ্ছে তোমাদের তড়িৎচালক বলের ফর্মুলা। আচ্ছা, আয়ের মানটা কত দিয়েছে? আই দিয়েছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। যদি এটাকে ডেরিভেটিভ করি আমরা ডিআই আপন ডিটি, তাহলে কত হবে? ইউভির ফর্মুলা, প্রথমে আমরা টি স্কোয়ারের ডেরিভেটিভ করবো 2t, তারপরেরটা যেমন পড়ে আছে তেমন পড়ে থাকবে, প্লাস এবার হচ্ছে আমরা টি স্কোয়ারটা যেমন আছে তেমন রেখে দেবো। ই টু দি পাওয়ার মাইনাস টির ডেরিভেটিভ কী হবে? মাইনাস একটা সামনে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস টি হয়ে যাবে। তাহলে এখানে যে ফাইনাল ভ্যালুটা পাচ্ছি 2t ই টু দি পাওয়ার মাইনাস টি আর মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তাহলে তড়িৎচালক বলটা কত হলো? এই যে 1 নম্বর সমীকরণে যদি আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ই এর মান হয়ে যাবে মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটির মানটা আমরা কত বসাবো? 2t ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে এখান দিয়ে মাইনাস এল ই টু দি পাওয়ার মাইনাস টি যদি কমন যায় তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে। আচ্ছা, উভয় পক্ষে আর একটা টিও কমন যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে 2 মাইনাস টি, ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? 2 মাইনাস টি। এবার কি বলছে? কত সময় তড়িৎচালক বলটা শূন্য। তাহলে এই যদি আমরা শূন্য করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? 2 মাইনাস টি ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে এখানে দেখো, প্রথম পার্টটা তো এল এর মানটা যেহেতু ভ্যালু আছে তাহলে এটা যদি 0 না হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস টি টার্মটা 0 হয়ে যাবে। তাহলে টি এখান থেকে কত পেয়ে যাব? 2। তার মানে কত সেকেন্ড পরে তড়িৎচালক বলের মানটা শূন্য হয়ে যাবে? তাহলে সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে 2 সেকেন্ড পরে, অর্থাৎ অপশান বি এরটা সঠিক অ্যান্সার। 2 সেকেন্ড পরে তড়িৎচালক বলের মানটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আচ্ছা, এরপর 7-এর কোশ্চেনটা বলছে কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়। তো কোনটির মাত্রা সময়ের মাত্রা নয় সেটা জানার আগে আমরা এল এর মাত্রা, সি এর মাত্রা, আর এর মাত্রা জেনে নিই যে প্রত্যেকের মাত্রা কি কি। তো 7-এর কোশ্চেন, 7-এর প্রশ্নটা আগে করার আগে আমরা প্রত্যেকের মাত্রা জেনে নিই যে এল এর মাত্রা কি। এল মানে হচ্ছে সাবেশাঙ্ক। তো সাবেশাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি?
এল, তারপর হচ্ছে সি, আমরা ধারকত্ব বের করব। আচ্ছা, এরপর আমরা কিসের মাত্রা বের করব, আর তিনটে মাত্রা বের করে আমরা দেখবো যে কোনটার মাত্রা কার সাথে সমান না হয়। তো দেখো, প্রথম এল এর মাত্রাটা তোমরা এগুলো মনে রাখবে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু আই টু দি পাওয়ার -2। আচ্ছা, সি এর মাত্রাটা কত হবে, সি এর মাত্রা ধারকত্ব এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। আচ্ছা, রোধের মাত্রা কি, রোধের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার তোমাদের হবে -2। প্রত্যেকটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। আচ্ছা, তোমরা এইগুলো যেবার যে ভ্যালুগুলো দেওয়া আছে তোমাদের কোশ্চেনে, সেই হিসাবে ভ্যালুগুলো যদি বসাও এখান থেকে, এল বাই আর এর মাত্রাও সময় বেরোবে, সি আর এর মাত্রাও সময় বেরোবে, এবং হচ্ছে রুট ওভার এল সি এর মাত্রাও সময় বেরোবে। শুধুমাত্র ডি এর মাত্রাটা সময় বেরোবে না। তো যদি আমরা এখান থেকে শুধু অ্যান্সারটা বের করি, দেখো এল সির মাত্রা কত হবে, তো এল আর সিকে শুধু গুণ করতে হবে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2 ইন্টু সি এর মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। দেখো, এম -1 কেটে যাবে, এল স্কোয়ার এল টু দি পাওয়ার -2 কেটে যাবে, আই টু দি পাওয়ার -2 আই স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে যেটা ভ্যালু পেয়ে যাবো আমরা টি স্কোয়ার পেয়ে যাবো। তাহলে এল সির ভ্যালু টাইমের বর্গমূলের সাথে বর্গের সাথে সমানুপাতিক। তার মানে এর মাত্রাটা টাইমের মাত্রা হচ্ছে না। যদি রুট ওভার করে দিই আমরা, রুট ওভার এল সি করলে এটা টাইম বেরিয়ে যাবে, টাইমের মাত্রার সাথে সমান। বোঝা গেছে? তার মানে এখানে এল বাই আর এর মাত্রাও টাইম বেরোবে, সি আর এর মাত্রাও টাইম বেরোবে, আর রুট ওভার এল সির মাত্রাও টাইম বেরোবে। শুধু বেরোবে না হচ্ছে এল ইন্টু সি এর মাত্রা টাইম বেরোবে না। বোঝা গেছে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্ন, আটের প্রশ্নটা আমাদের কি বলেছে, আটের প্রশ্নটা বলছে যে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কোন সমীকরণ দ্বারা সূচিত করা হবে। তো যখন একটা তরঙ্গ এরমভাবে গতিশীল হয়, কত অঙ্কটা আমরা আটের অঙ্কটা যদি সমাধান করি, তাহলে আটের অঙ্কের ক্ষেত্রে একটা তরঙ্গ যে কোনো দিক বরাবর যদি গতিশীল হয়, এর অভিমুখটা আমরা কিভাবে জানি, এর অভিমুখটা জানতে গেলে আমাদেরকে ই ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে মুখটা জানতে গেলে তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরে যদি ক্রস করি, এটাই কার ডাইরেকশন প্রকাশ করে, এটাই হচ্ছে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা যেই দিকে যাচ্ছে তার ডাইরেকশন প্রকাশ করে। এইবার দেখো, এর ডাইরেকশনটা কি বলে দিয়েছে, ডাইরেকশনটা বলে দিয়েছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। তার মানে আমরা যদি এখানে করি ই ক্রস বি, এটাই কার ডাইরেকশন, ধনাত্মক জেড অক্ষ, মানে জেড ক্যাপ বরাবর। জেড ক্যাপ মানে আমরা কি লিখতে পারি, কে ক্যাপ বরাবর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। এবার আমরা কি জানি, দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাহলে কোন দুটোর ক্রস করে আমরা কে ক্যাপ পাবো, তো আই আর জে যদি ক্রস করি তাহলে আমরা কে পাবো। তার মানে অবশ্যই এই যে ই ভেক্টরটা এটা হবে আই ভেক্টর, আর বি ভেক্টরটা কি হবে, জে ভেক্টর বরাবর, তবেই তো আমরা কে ভেক্টর পাবো। তাহলে এখানে আমরা বলতে পারি ই এর ডাইরেকশনটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তার মানে এর মানটা হবে ই0 আই ক্যাপ বরাবর। আর বি এর যে ডাইরেকশনটা হবে বি0, আর কোন দিক বরাবর, জে ক্যাপ বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, আই ক্যাপ এবং জে ক্যাপ বরাবর। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে, অপশান হচ্ছে এরটা সঠিক হবে। ই ভেক্টর ইকুয়াল টু ই0 আই ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু বি0 জে ক্যাপ। তো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপর নয়ের যে কোশ্চেনটা বলেছে, নয়ের প্রশ্নটা, কাঁচ নির্মিত একটি সমতলাবতল, মানে একটা সমতল আর একটা অবতল, একটা হচ্ছে সমতল একদিকটা, মানে এরকম লেন্স আমাদের একদিকটা সমতল আর একদিকটা হচ্ছে এই দিকটা আমাদের সমতল। যদি এই দিকের ব্যাসার্ধটা আমরা R1 দিই বক্রতা ব্যাসার্ধ, আর এই দিকের বক্রতা ব্যাসার্ধটা যদি R2 দিই, বোঝা গেছে? তাহলে সমতলত্তর লেন্সের মিউ ইকুয়াল টু 1.5, এর মিউ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 1.5 বলে দিয়েছে, এবং এর বক্রতা পৃষ্ঠের ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। তাহলে এই R2-র মানটা বলে দিয়েছে 50 সেন্টিমিটার। কেন, সমতলের দিকের ব্যাসার্ধটা কত হয়, ইনফিনিটি হয় বা অসীম হয়। এটাকে যদি মিটারে প্রকাশ করি তাহলে হয়ে যাবে হাফ মিটার, তাহলে R2-র মানটা হাফ মিটার। বলছে লেন্সের ক্ষমতা, তো লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কি জানি 1/f, লেন্স মেকার ফর্মুলা। তো এটা হয়ে যায় মিউ -1 ইন্টু 1/R1 - 1/R2। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে হয়ে যাবে 1.5 - 1 1/R1 1/∞
1 কত হবে হাফ। তাহলে এখান থেকে ভ্যালুটা বসালে এটা হয়ে যাবে 0.5 ইন্টু এই 2টা দিয়ে ওপরে উঠে যায়, তাহলে এটা হয়ে যাবে -2, তাহলে গুণ করলে হয়ে যাবে -1, পাওয়ারের মানটা হচ্ছে -1। আচ্ছা এই ইউনিটটা কী হয়, ইউনিটটা হয় ডায়াপ্টার, ইউনিটটা কী হয়ে যায়, ইউনিটটা হয়ে যায় ডায়াপ্টার হয়ে যায়, বোঝা গেছে। তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার 1 ডায়াপ্টার, এটা হবে না। অপশান সি দেখো এখানে মাইনাস দিতে ভুলে গেছে এরা, অপশান সিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, তার মানে হয়ে যাবে -1 ডায়াপ্টার, বোঝা গেছে, -1 ডায়াপ্টার। আচ্ছা নেক্সট 10-এর যে কোশ্চেনটা, 10-এর প্রশ্নটা কি বলেছে, ইয়ংয়ের একটা দ্বিরেখাচিত্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হচ্ছে I0, একটা ছিদ্র যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তীব্রতা কত হবে। তাহলে 10-এর যদি অ্যান্সারটা আমরা করতে হয় এখানে, দেখো ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই একটা ছিদ্র এখানে আর এই একটা ছিদ্র, এইখানে সোর্স হচ্ছে একটা উৎস আর এইদিকে আমরা পর্দাটা রেখেছি, এটা হচ্ছে পর্দা। তাহলে এই ছিদ্র থেকে একটা আলোক রশ্মি এইরকমভাবে যাচ্ছে এইখানে, আচ্ছা এইখান থেকে একটা আলোক রশ্মি আসলো এই ছিদ্র থেকে পড়ে এই আলোক রশ্মিটা এখানে যাচ্ছে, এবং এই যে পি পয়েন্টে ইন্টেন্সিটিটা এর হচ্ছে তীব্রতাটা এখানটায় ম্যাক্সিমাম তীব্রতা তৈরি করছে, তীব্রতাটা ম্যাক্সিমাম হচ্ছে, কি হচ্ছে, তীব্রতাটা ম্যাক্সিমাম হচ্ছে পি পয়েন্টে। তাহলে পি পয়েন্টে যে ম্যাক্সিমাম যে তীব্রতাটা হচ্ছে সেই ম্যাক্সিমাম তীব্রতার ফর্মুলাটা কি হয়, এই যে প্রথম যে এইটা হচ্ছে আমরা যদি এইটা S1 নাম দিই, দেখো এই যে সিলেটটার নাম দিয়ে এটা সোর্সের নাম S1 এবং এই সিলেটটার নাম দিয়ে যদি S2, এইখানে তীব্রতা যদি I1 হয়, এই তরঙ্গের এইখান থেকে যে তরঙ্গটা আছে তার তীব্রতা যদি I2 হয়, এবং এইখানে যে I max তৈরি হচ্ছে, IM নাম দিচ্ছি আমি, I max, এই I max এর ফর্মুলাটা কত হবে, √I1 প্লাস হচ্ছে √I2, এর কি হয়ে যাবে, এর হয়ে যাবে হোল স্কোয়ার, √I1 প্লাস √I2 হোল স্কোয়ার, বুঝে গেছে। আচ্ছা এই সর্বোচ্চ তীব্রতাটার নাম কত দিয়েছে, I0, তাহলে I0 এখানে হয়ে যাবে √I1 প্লাস হচ্ছে √I2 এর পুরোটা হোল স্কোয়ার। আচ্ছা দেখো এখানে যেহেতু এই যে S1 S2 সোর্সের সম্বন্ধে কোনো কিছু বলা নেই, সেই জন্য আমরা উভয়ের তীব্রতাটা কি ধরে নেবো, সমান ধরে নেবো, I1 = I2 = কত ধরে নেবো, I ধরে নেবো, তীব্রতার মানটা কত ধরে নেবো, I। তাহলে এখানে যদি ধরি এইটা I ধরি আমরা, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 × √I এর হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এখান থেকে যাবে 4I = হচ্ছে I0। তাহলে এখান থেকে I এর মানটা কত পাচ্ছি, I এর মানটা আমরা পাচ্ছি I0/4। তাহলে এক্ষেত্রে তীব্রতার মানটা I0 কত পাচ্ছি, 4। এবার কি বলেছে, যদি একটা ছিদ্র বন্ধ করে দেওয়া হয়, কটা ছিদ্র বন্ধ করতে হয়েছে, তাহলে আমরা এখানে লিখছি একটি ছিদ্র বন্ধ করলে, একটি ছিদ্র বন্ধ করলে, বোঝা গেছে, একটি ছিদ্র বন্ধ করলে তখন তীব্রতাটা হবে, তখন তীব্রতা I max যদি ধরি কত হবে, তাহলে এটা হয়ে যাবে √I1 প্লাস হচ্ছে এটা জিরোর, এটার কি হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে এটা কার সাথে সমান হয়ে যাবে, I1 এর সাথে সমান হয়ে যাবে, এটা কার সাথে সমান হয়ে যাবে, I1, আবার I1 মানেই কত, I1 মানেই হচ্ছে I1 মানেই কত, I। তাহলে এই আইটা যদি আমরা এখানে বসিয়ে দিই, অতএব এইটা = I0/4। I1 মানে কত, I1 মানে I মানে হচ্ছে I0/4। দেখো এখানে I1 মানে কত ধরেছি, তাহলে I সমান কত, I0/4। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, অপশান বি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, I0/4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে একটা ছিদ্র বন্ধ করে দিলে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে তীব্রতাটা দাঁড়াবে সেটা হবে I0/4। আচ্ছা নেক্সট 11 দাগের যে কোশ্চেনটা বলেছে, যে ফটো ইলেকট্রিক যে এফেক্ট, এখানে কি বলছে, ফটো ইলেকট্রিক কোডের গতিশক্তি এবং আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র কত হবে। তাহলে 11 অঙ্কটা করতে হলে আমাদেরকে আইনস্টাইনের সমীকরণটা জানতে হবে, আইনস্টাইনের ইকুয়েশন, আইনস্টাইনের ফর্মুলা বা এর সমীকরণ কত, আইনস্টাইনের সমীকরণ কি হয়। আচ্ছা যে ফোটনটা আসছে, ফোটনের কম্পাঙ্কটা যদি আমরা মিউ ধরি এবং এর যদি গতিশক্তিটা আমরা কে ধরি, বোঝা যাচ্ছে। তাহলে আইনস্টাইন যে ফর্মুলাটা দিয়েছিল দেখো, ফোটন হচ্ছে ½ m/v max, অর্থাৎ ফোটনের সর্বোচ্চ গতিশক্তির যে সেটা কার সাথে সমান হবে, h/নিউ, অর্থাৎ ফোটনের শক্তি φ0, φ0টা কি, φ0 হচ্ছে কার্য অপেক্ষক, এটা হচ্ছে কার্য অপেক্ষক, অর্থাৎ যে ন্যূনতম কম্পাঙ্ক নিয়ে ফোটনটা সেখান থেকে এমিট করতে পারে সেইটা হচ্ছে φ0 বা কার্য অপেক্ষক বলছি। আর h/নিউটা কি, h/নিউ হচ্ছে ফোটনের শক্তি, h/নিউটা হচ্ছে ফোটনের শক্তি। তাহলে এটা যদি আমরা সিম্পল করি,
হাফ এম এটাকে কে নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি এইচ নিউ, আর ফাই জিরোটা হচ্ছে এইচ নিউ জিরো। তাহলে ফাইনাল ইকুয়েশন হচ্ছে আমাদের এটা আসলো। এবার এটা দিয়ে যদি আমরা গ্রাফ বানানোর চেষ্টা করি, যে গ্রাফটা আমাদের জানতে চেয়েছে কে, আচ্ছা গতিশক্তি ভার্সাস হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা এইবার এই সমীকরণে যদি আমি নিউ এর জায়গাতে জিরো বসাই, সমীকরণ নিউ এর জায়গায় জিরো বসালে কত হয়ে যাবে, কে এর মানটা হয়ে যাবে মাইনাস এইচ নিউ জিরো। তার মানে এইখানে যে জিরো যে ভ্যালুটা, এই পয়েন্টটা হচ্ছে নিউটা হচ্ছে জিরো, তাহলে এই পয়েন্টে আমরা একটা এক্সট্রা মান পাবো। কী মান পাবো? এক্সট্রা মান পাবো। সেম এই যে ভ্যালুটা, এতটুকু ভ্যালু হচ্ছে মাইনাস এইচ নিউ জিরো। বোঝা গেছে? ইকের মানটা এটা পাবো। আবার যদি এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যদি নিউ এর মানটা আবার যদি নিউ ইকুয়াল টু নিউ জিরো বসাই, প্রথমে নিউ ইকুয়াল টু জিরো বসিয়ে ইকের মানটা এটা পেলাম। আবার যদি নিউ ইকুয়াল টু নিউ জিরো বসাই, তাহলে ইকের মানটা কত পেয়ে যাবো, ইকের মানটা জিরো পেয়ে যাবো। তার মানে যে কোনো একটা পয়েন্ট যদি এই পয়েন্টটাতে হচ্ছে নিউ জিরো হয়, এই পয়েন্টটা নিউ জিরো হয়, এই পয়েন্টে ইকের মানটা জিরো। তার মানে যে লেখচিত্রটা এবার আস্তে আস্তে যদি আমরা কম্পাঙ্কটা বাড়াই, এইদিকে যদি আস্তে আস্তে কম্পাঙ্কটা বাড়াই, তাহলে হচ্ছে নিউ এর মানটা যদি বাড়ায় আস্তে আস্তে, তাহলে এই যে পুরো ভ্যালুটা ইকের মানটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, এরকম গ্র্যাফ হবে। আর এটা যদি উল্টো দিকে বাড়াই, উল্টো দিকে বাড়ালে এইচ নিউ জিরোতে পয়েন্টটা কাট করবে। তাহলে ইকের সাথে যে নিউ এর যে কম্পাঙ্কের যে গ্র্যাফটা, সেটা কার সাথে দেখতে পাচ্ছ তোমরা, ডি এর মতো হচ্ছে। কার মতো হচ্ছে? ডি এর মতো হচ্ছে। তো আশা করি তোমরা এই গ্রাফটা সম্বন্ধে বুঝতে পেরেছো। তো গ্রাফ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তবে তোমরা যে কোনো কোশ্চেন সহজে করতে পারবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 দাগের যে প্রশ্নটা, 12 দাগের প্রশ্নটা কি বলেছে, চারটে হাইড্রোজেন যুক্ত হয়ে একটি হিলিয়াম গঠন করছে এবং পজিট্রন নির্গত করছে, এটা শক্তি নির্গত করছে। তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, কারণ নিউক্লিয় সংযোজনে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করে, এটাকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে। আচ্ছা তার পরবর্তী যে প্রশ্নটা আমাদের 13 প্রশ্নটা দিয়েছে, 13 প্রশ্নটা কি বলে দিয়েছে এখানে, আমাদের ট্রানজিস্টারের 13 আলফার মানটা বলে দিয়েছে 0.96। এখান থেকে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটার মান বের করতে বলেছে। তো বিটার ফর্মুলা কি হয়, বিটা ইকুয়াল টু আলফা আপন 1 মাইনাস আলফা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আলফার মান এখানে বললে যে 0.96 আর 1 মাইনাস 0.96, এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে এখান থেকে তোমরা যদি সমাধান করো, তাহলে বিটার মান পেয়ে যাবে 24। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে সঠিক। আচ্ছা 14 যে কোশ্চেনটা বলছে সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ কি, তো অবশ্যই সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ প্রেরকও দরকার, গ্রাহকও দরকার, সঞ্চার প্রণালীও দরকার। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে সবগুলি। বোঝা গেছে? আচ্ছা এরপর আমরা গ্রুপ বি এর যে প্রশ্ন, সেকশন 2 এ গ্রুপ বি এর যে 4টে প্রশ্ন করতে হয়, সেই 4টে প্রশ্ন এখানে ইজি ইজি কোশ্চেন পড়ে। তো একের তার প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ, তো বিনতি